কোনো অজুহাত দিয়ে জ্বালানি খাতের সংকট এড়াতে চায় না সরকার। ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত এই খাতের সমস্যা সমাধানে সময় লাগবে, এজন্য নিরন্তর চেষ্টা করছে সরকার। বিকেলে রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। এ সময় জুলাই আন্দোলনে সফলতার কৃতিত্ব দেন দেশের জনগণকে। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। দীর্ঘ ১.৫ দশকের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নানা সময় ধারাবাহিক আন্দোলন হলেও ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের। ৩৬ দিনের টানা আন্দোলনে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সফলতার দাবিদার একক কোনো ব্যক্তি বা দলের নয়, এর কৃতিত্ব দেশের সর্বস্তরের মানুষের। আমরা বিগত ১৭ বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। কথা বলেন চলমান জ্বালানি সংকট নিয়েও। জনগণের কষ্ট লাঘবে সরকার নিরন্তর কাজ করছে বলে আশ্বস্ত করেন তিনি। জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই কথাটাও সত্য যে কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরের লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। কারো গালগল্পে কান্না দিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি কোন খাতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি তার চিন্তা ভাবনা প্ল্যানিং করতে চায়, কাজ করতে চায়, প্রত্যেকটি বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে এই কাজগুলো করেছে আপনারা বলতে পারেন আমাকে? এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে বলে আবারও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। চিকিৎসা প্রয়োজন। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগে অন্তত ৪৫০ ব্যক্তির নথিপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তাদের ব্যাংক হিসাবের খুঁটিনাটি তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU এ চিঠি দিয়েছে সংস্থাটি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। দুবাইয়ের গোল্ডেন ভিসায় রয়েছে ৫ বা ১০ বছরের দীর্ঘমেয়াদী আবাসিক সুবিধা। এর মাধ্যমে বিদেশি নাগরিকরা স্থানীয় স্পন্সর ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও ব্যবসা করতে পারেন। দুদকের কাছে অভিযোগ আসে ২০২০ সালে দুবাইয়ে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এমন প্রেক্ষাপটে ২০২৩ সালে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশি ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার ৪৫৯ জন সুইজারল্যান্ডের ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচার করেছেন। পরবর্তীতে দুবাইয়ে গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে ৯৭২টি সম্পত্তি কিনেছেন তারা। ৪৫৯ জন বাংলাদেশের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সুইস ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে পাচার করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে তারা
972টা প্রপার্টি ক্রয় করেছে দুবাইতে, এই ধরনের একটা অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে 70 জনকে শনাক্ত করে গত বছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে চিঠি দেয় দুদক। এবার 459 জনের ব্যাংক হিসাবের নথি তলব করে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে সংস্থাটি। গত বছর এই অভিযোগ সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে পত্র প্রেরণ করেছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউতে এই সংশ্লিষ্ট অভিযোগের তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা বিএফআইইউতে চিঠি প্রেরণ করেছেন। এ বিষয়ে 2023 সালে হাইকোর্টে রিট করা হলে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেয় আদালত। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনার আগামীকাল এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আয়োজন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজন। এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আজ নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, হাসিনার বক্তব্য সংক্রান্ত অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ। ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো বক্তব্যের দায় বা সমর্থন ভারত সরকার নেবে না। তিনি আরও জানান, ওই প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি যেই মতামত প্রকাশ করবেন তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। The interaction that বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুষ্ঠানে বক্তব্য দেবে তা একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে সরকার তা সমর্থনও করে না। 5 আগস্টে নাশকতার কোনো শঙ্কা না থাকলেও বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেলে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম কথা জানান। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনাগুলো দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা বলেও জানান গোয়েন্দা প্রধান। আমরা 5 আগস্টকে নিয়ে বাড়তি সতর্কতা আছে এবং আমরা আশা করতেছি সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন না। ওরকম সুনির্দিষ্ট কোনো নাই, ইনফরমেশন নাই। তবে আমরা বরাবরের মতো যেটা আমি আশ্বস্ত করতেছি মহানগরবাসীকে যে আমরা সতর্ক আছি। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।